তাহলে ট্যানজেন্ট নরমাল করাইছি না, 1 এবং 2 করাইছি। 3 নাম্বার থেকে শুরু করার কথা। 3 নাম্বার কি বাসায় কেউ করছেন? 3 এই সূত্রগুলো তো করানো হয়নি ভাই, এই সূত্রটা দিয়ে। আচ্ছা করা হয় নাই ভাই। 3 ভাইয়া কোনো কিছু তো শোনা যাচ্ছে না। আমি চিত্র অঙ্কন করতেছি ভাইয়া। আমি একটা চিত্র অঙ্কন করছি। চিত্রে ভাই এটা কি প্রথমত ম্যাথ ক্লাস? একটা কার্ভ অঙ্কন করছি। কার্ভটাকে কোন একটা ট্যানজেন্ট পি বিন্দুতে স্পর্শ করছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি দেখা যায়, দেখা যায়। ওকে, তাহলে কি দেখা করছি? যাচ্ছে ভাই। পি বিন্দুতে একটা স্ট্রেট লাইন অঙ্কন করছি যেটা পি বিন্দুতে স্পর্শ করছে। যদি স্পর্শ করে এই অংশটাকে আমরা কি বলি? ট্যানজেন্ট। ওকে, এটা কি ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টটা কই? আমি যদি ট্যানজেন্টটা একটু বর্ধিত করি, যেটা এক্স অ্যাক্সিস কে টি বিন্দুতে সেট করছে। ওকে, আবার যে বিন্দুতে স্ক্রিন বন্ধ হয়ে গেছে। জি ভাইয়া, স্যার আসসালামু স্ক্রিন আলাইকুম। বন্ধ হয়ে গেছে ভাই। স্যার পেজ নাম্বারটা একটু আমরা বলিয়েন। দেখতে পাচ্ছি ভাইয়া 160 পেজ। কি কি বলছেন একটু বলেন আবার। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি বলার সময় একটু মিউট রাখিয়েন, যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন প্রশ্নটা করিয়েন আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কার্ভ অঙ্কন করছি, যে কার্ভটাকে একটা স্ট্রেট লাইন পি বিন্দুতে স্পর্শ করে গেছে। ওই লাইনটাকে আমরা বলি ট্যানজেন্ট। যে লাইনটা মূলত কার্ভটাকে স্পর্শ করে চলে যাবে ওইটাকে আমরা বলি ট্যানজেন্ট বা স্পর্শক। ওকে, এই স্পর্শকটাকে যদি আমি লম্বা করে অঙ্কন করি, সেটা এক্স অ্যাক্সিস কে, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কে টি বিন্দুতে সেট করে। ওকে, আবার যে বিন্দুতে আমার স্পর্শকটা কার্ভটাকে যে বিন্দুতে স্পর্শ করে, ওই স্পর্শক বিন্দু থেকে যদি কোন একটা লাইন 90 ডিগ্রিতে অঙ্কন করি, স্পর্শক লাইনের সাথে কোন একটা কি পি বিন্দু থেকে এমন একটা লাইন অঙ্কন করব যেটা স্পর্শকের সাথে 90 ডিগ্রিতে যদি থাকে, তাহলে ওইটাকে আমরা বলি নরমাল। ওকে, এই লাইনটাকে কি বলবো? নরমাল। নরমালটা মূলত স্পর্শকের সাথে স্পর্শক লাইনের সাথে 90 ডিগ্রিতে যে রেখাটা অঙ্কন করব সেই রেখাটাকে আমরা বলবো নরমাল। তাহলে যে বিন্দুতে কার্ভটা এবং স্ট্রেট লাইন বা স্পর্শক যে বিন্দুতে সেট করবে, ওই বিন্দু থেকে এমন একটা লাইন ড্র করব যেটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি থাকে, সেটাকে আমরা বলি নরমাল। ওকে, যদি নরমাল হয়, এখন এই পি এবং টি এটাকে বলা হয় লেন্থ অফ ট্যানজেন্ট। কি বলা হয়? লেন্থ অফ ট্যানজেন্ট। লেন্থ অফ ট্যানজেন্ট, তাহলে লেন্থ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু কত? পিটি ইকুয়াল টু, ফর্মুলা হলো ওয়াই বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। এটা হলো লেন্থ অফ ট্যানজেন্ট। লেন্থ অফ ট্যানজেন্টটা মূলত কি? স্পর্শক বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা লেন্থ অফ ট্যানজেন্ট বলবো। পি বিন্দু থেকে এই নরমালটা এক্স বিন্দুতে যে বিন্দুতে সেট করে ওই বিন্দুর ডিস্টেন্সটাকে আমরা বলবো লেন্থ অফ নরমাল। এটাকে আমরা বলবো পি এন।
এটার ফর্মুলা হবে y রুট ওভার 1 প্লাস y1 স্কোয়ার। ওকে, এটা হলো লেন্থ অফ নরমালের ফর্মুলা। তাহলে লেন্থ অফ নরমাল মিনস ইকুয়াল টু কত? ফি। আচ্ছা, এই ফিটি লাইনটা প্রজেকশনটা কি আমরা টিএম বলতে পারি না? ফিটি লাইন প্রজেকশন বলতে কোন একটা লাইনের কি, এখানে যদি আমি কোনো আলো ধরি, এই যে অ্যাক্সিস এর উপর ছায়াটা পড়বে, এই এই অংশটা দেখতে এরকম হবে না? হরিজন্টাল অংশটা বা এটার ছায়াটা, এই অংশটাকে টিএমটাকে বলা হয় সাবটেনজেন্ট, লেন্থ অফ সাবটেনজেন্ট অথবা সাবটেনজেন্ট, লেন্থ অফ সাবটেনজেন্ট, সাবটেনজেন্ট এটাকে আমরা বলবো টি এম ইকুয়াল টু হলো y বাই y1, লেন্থ অফ ভাই সূত্রটা কিভাবে আসলো ভাই উপরে স্পর্শক বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এর পাশে? এগুলো হলো ফর্মুলা, লেন্থ অফ সাবটেনজেন্ট, লেন্থ অফ সাবনরমাল, লেন্থ অফ সাব কি টেনজেন্ট, লেন্থ অফ নরমালের ফর্মুলা। এখন এই যে লাইনটা টিএমটা হলো মনে হচ্ছে এই রেখার টিএম লাইনের, সরি টিপি লাইনের হরিজন্টাল অংশটাকে আমরা বলবো লেন্থ অফ সাবটেনজেন্ট, পিএম লাইনের হরিজন্টাল উপাংশটাকে আমরা বলবো লেন্থ অফ সাবনরমাল। আর টি বিন্দু থেকে এক্স এক্স অ্যাক্সিসে যে বিন্দুতে স্পর্শ করছে বা যে বিন্দু ছেদ করছে, ওই ছেদ বিন্দু থেকে পি বিন্দুর যে ডিসটেন্স সেটাকে বলবো লেন্থ অফ টেনজেন্ট। পি থেকে কি এন পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে বলা হয় লেন্থ অফ নরমাল। এই চারটা ফর্মুলা আমাদের অঙ্কের ক্ষেত্রে দরকার হবে। ভাইয়া এখানে y1 কোথায়? জি ভাইয়া, এখানে y1 কোথায়? y দেখা যাচ্ছে ওয়াই কিন্তু ওয়ান y1 বলতে আমরা যেই কার্ভটা দিয়া থাকবে, ওই কার্ভ থেকে কার্ভটাকে ওয়াই যদি কোনো ফাংশন দিয়ে থাকে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা y1 পাবো। এটা কার্ভের ইকুয়েশন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা এতদিন যে ম্যাথ মানে যে গত ম্যাথের ক্লাসে যে দুইটা করছো, এখানে ওয়াই ছিল অথবা ওয়াই এর একটা ইকুয়েশন দিছিল, ওখান থেকে আমরা y1 y2 বের করছি, ওইটার উপর বেস করে এটাও সেম জিনিস। dy বাই dx টা হলো এটা y1, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন y2 হবে, যদিও বা আমাদের y2 দরকার নেই। এখন এই ফর্মুলাগুলো মূলত আমাদের প্রয়োজন হবে অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? এখন এগুলা একটু যদি মনে রাখো, কারণ আমাদের দরকার হবে। একটু জিনিস দেখেন, লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ সাবটেনজেন্ট, একটার মধ্যে ট্যানজেন্ট কতটা উল্লেখ থাকবে, একটা সাবটেনজেন্ট, দুইটার আগে লেন্থ অফ উল্লেখ কতটা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। তুমি ট্যানজেন্ট এবং সাবটেনজেন্ট উল্লেখ থাকলে তখন ওইটার উপর বেস করে ফর্মুলাটা দিবা। নরমালের ক্ষেত্রে সেম, লেন্থ অফ সাবনরমাল অথবা লেন্থ অফ নরমাল, দুইটা নরমাল এবং সাবনরমাল কথার উপর বেস করে ফর্মুলাটা ইউজ করবা অঙ্কগুলা করার ক্ষেত্রে। 3 নাম্বার ম্যাথে এটা কি দিয়ে আছে, পেজ নাম্বার কত? 160। কষ্টটা একটু সহজ করো। কোয়েশ্চেন নাম্বার 3। মানে এখানে ফার্স্টের মধ্যে উত্তরগুলা দিয়া থাকে মূলত। এখানে কি সাবটেনজেন্ট আর সাবনরমালের মান বের করতে হবে? আপনি আগে ফার্স্টটা করেন, আমি পরে দিব এটা।
প্রশ্নটা বলছে কি দেখেন একটু, show that in the curve by square equal to x plus q, the square the subtangent varies as the subnormal. আমাকে এখানে মূলত কোনো কিছু ভেরিফাই করতে বলবে অথবা কোনো কিছুর ইকুয়াল করতে হবে। তাহলে এখানে ফলে আমার একটা কার্ভ দিয়ে আছে, আমি কার্ভটা আগে ধরে নিই বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ কিউ, এক্স প্লাস এ কিউ, এইটা একটা কার্ভ। যদি এই কার্ভটা হয়, এই কার্ভের সাবটেনজেন্ট এবং এই সাবটেনজেন্ট সাবনর্মালের সাথে পরিবর্তন হবে প্রপোর্শনাল আকারে। কিসের? তাহলে সাবটেনজেন্ট প্রপোর্শনাল টু সাবনর্মাল। আমি যদি সাবটেনজেন্টকে এম ধরি, মানে সাবটেনজেন্টের একটা নাম দিলাম, সেটাকে এম ধরলাম, সাবনর্মালের একটা নাম দিলাম, এন ধরলাম। আমাকে একটা জিনিস প্রুভ করতে হবে, সাবটেনজেন্টের স্কয়ারের সহিত সাবনর্মালটা পরিবর্তন হবে। এই জিনিসটা আমাকে প্রুভ করে দেখাইতে হবে। আমার কথা কি ক্লিয়ার? প্রশ্ন অনুযায়ী এটা আমাকে এই জিনিসটা প্রুভ করতে হবে যে সাবটেনজেন্টের স্কয়ারের সহিত সাবনর্মালটা পরিবর্তন হচ্ছে। এটার কি স্কয়ারের সহিত এটা থাকবে। এখন এর অর্থ কিভাবে হবে এই জিনিসটা যদি আমি একটু দেখাই, সাপোজ এম স্কয়ার ইকুয়াল টু এন ইকুয়াল টু 8x, সাপোজ 8x ধরে নিলাম। এখন এখানে কি কোনো কনস্ট্যান্ট ভ্যালু, কোনো চলক ভ্যালু আছে 8 এর মধ্যে? আছে? 8 এর মধ্যে কি কোনো চলক আছে? x y এরকম কোনো কিছু আছে? নাই। এখন দিতে পারি m স্কয়ার ইকুয়াল টু 8n। তাহলে এই যখন এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে তুলি, আমরা m স্কয়ার প্রপোর্শনাল টু n লিখতে পারি না? যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু তুললে, যেহেতু কনস্ট্যান্ট এটা আপনি যখন এটা প্রপোর্শনাল তুলে মানে ইকুয়ালের পরিবর্তে প্রপোর্শনাল দিবেন, কনস্ট্যান্ট ভ্যালুটা এটা কি এটার ভিতরে ঢুকে যাবে, মিন্স এইটার কারণে কোনো পরিবর্তন হবে না। এটার সাথে এটা পরিবর্তন আমাকে কি এটার স্কয়ারের সহিত এটা পরিবর্তন হবে। এখন এই জিনিসটা আমি কিভাবে প্রুভ করব? আমাকে যেটা করতে হবে, প্রথমত সাবটেনজেন্ট বের করতে হবে, তারপর সাবনর্মাল বের করতে হবে। একটা আরেকটাকে ভাগ করার পর যদি কোনো চলক না থাকে, ওই জিনিসটা পরিবর্তন হয়ে যায়, মিন্স ওইটা কি প্রুফ হয়ে যাবে। যেমন আমি সাবটেনজেন্টের মান বের করছি কোনোভাবে, সাবনর্মালের মান বের করছি, সাবটেনজেন্টের মানকে স্কয়ার করছি, স্কয়ার করার পর এখানে ডাটাগুলো যখন আমি বসাইছি তখন কোনো চলক থাকবে না। যদি চলক না থাকে তাহলে এর অর্থ হলো এম স্কয়ারের সাথে সাবনর্মালটা পরিবর্তন হচ্ছে, মিন্স সাবটেনজেন্টের স্কয়ারের সহিত সাবনর্মালটা পরিবর্তন হচ্ছে, সেটাই আমাকে দেখাতে বলছে। ঠিক আছে? এখন এটা আমি কি করব? আমাকে যেটা করতে হবে, আমরা জানি যেহেতু কি এটার স্কয়ারের সহিত এটা পরিবর্তন হবে, আমি কি করব? সাবটেনজেন্টের মানটা বের করব আগে। যেমন সাবটেনজেন্ট ইকুয়াল টু ধরে নিলাম কত এম, সাবনর্মাল আপনি যে কোনো নাম দিয়ে প্রকাশ করতে পারেন। তাহলে আমরা জানি কি প্রশ্ন মতে এটা আমাকে প্রুভ করে দেখাইতে হবে কি সাবটেনজেন্ট মিন্স এম স্কয়ার ইকুয়াল টু এন ইকুয়াল টু সাবটেনজেন্টের ফর্মুলা কত? y বাই y1 হোল স্কয়ার ডিভাইড বাই সাবনর্মালের ফর্মুলা হলো y বাই y1। এখন এই দুইটার ভাগফল গুণফল করার পর যে মানটা আসবে সেটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। যেমন এখানে যদি আমি দিই y স্কয়ার ডিভাইড বাই y1 স্কয়ার y1, তাহলে y1 টা নিচে y টা উপরে, y বাই y1 কিউ লিখতে পারি না? লেখা যায়? লেখা যাবে। এখন এই y1 এর মান আমাকে বের করতে হবে। y1 এর মান আমরা কোথায় বের করব? by স্কয়ার ইকুয়াল টু x প্লাস a কিউ।
এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, বিটা তো কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y, যেহেতু এটা কি x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কত, y1 ইকুয়াল টু x প্লাস 3x প্লাস a স্কোয়ার, যেহেতু এটা x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কত হবে 1। সুতরাং এখানে ক্যালকুলেশন করলে আমার কত আসে, y1 ইকুয়াল টু 3x প্লাস a হোল স্কোয়ার ডিভাইড বাই 2by, এটা আসে না y1 এর মান। এই মানটা আমি এখন এখানে বসাবো ক্যালকুলেশন করে। তাহলে আমি যদি y1 এর মানটা এখানে বসাই, y ইকুয়াল টু কত, y তো y1 স্কোয়ার হলো 3x প্লাস a স্কোয়ার 2by, এটাকে যদি স্কোয়ার করি, সরি কিউ করি, তাহলে y 3 কে যদি কিউ করি কত 9, x প্লাস, সরি 3 কে কিউ করলে 27 না, 27 x প্লাস a, 2 আর 3 গুণ করলে কত 6 ডিভাইড বাই 8 বি কিউ ওয়াই কিউ। ওকে, এখন এইটা হলো উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তাহলে আমি কি এটা যদি উপরে নিয়ে যাই তাহলে কত থাকে, 8 বি কিউ ওয়াই টু দি পাওয়ার 4 27 x প্লাস a টু দি পাওয়ার 6, ওকে, ইনটু, এখন এটা যদি আমি 8 বি কিউ ওয়াই টু দি পাওয়ার 4 এর মানটা বসাবো 27 x প্লাস a টু দি পাওয়ার 6 বি কিউ, সরি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই এর মানটা আমরা এখন তো যদি এখান থেকে বের করি, ওয়াই এর মান, ওয়াই স্কোয়ার এর মানটাকে আমরা এখান থেকে লিখতে পারি না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, x প্লাস a কিউ ডিভাইড বাই বি, এটা ওয়াই স্কোয়ার এর মান। তাহলে যেহেতু আমার ওয়াই টু দি পাওয়ার 4 এর মান বসাইতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ার এর পরিবর্তে যদি আমি এই মানটা বসাই, x প্লাস a কিউ ডিভাইড বাই বি স্কোয়ার, এভাবে লেখা যায় না, লেখা যাবে। এটাকে যদি ক্যালকুলেশন করি, 8 বি কিউ ডিভাইড বাই 27 x প্লাস a কিউ 6 ইন্টু 8 2 আর 3 গুণ করলে x প্লাস 6 ডিভাইড বাই বি কিউ কাটা, x টু দি পাওয়ার 6 এটা কাটা, তাহলে আর কত থাকে 8 বাই 27, আচ্ছা এটা কি বি কিউ, এটা তো কিউ আসতেছে, আমার তো বিটা কাটা, আমি কোন জায়গায় কি ভুল করছি এখানে, ভাইয়া x প্লাস y ভাইয়া এখানে b টু দি পাওয়ার 4 হবে, আপনি b টু দি পাওয়ার 3 লিখছেন। বি টু দি পাওয়ার 4, একটু দেখি এখানে কিউ আছে তো, এটা কি স্কোয়ার না, কিউ না, এটা কিউ হলে এটা কিউ হবে, এটা যদি সরি ভাই স্কয়ার হবে, b স্কয়ার সরি হবে। সরি এখানে স্কোয়ার হবে, রাইট, এটা যদি স্কোয়ার হয় এটা কাটা গেলে আর বি থাকবে, ঠিক আছে। এখন এটা এতটুকু পর্যন্ত আগে একটু আমাকে বলেন এটার গণনাটা বুঝছেন কিনা, ক্যালকুলেশনটা। জি ভাই বুঝছি। এই যে y এর মানটা স্কোয়ার কি করলেন এখানে, x প্লাস কিউ বাই বি হোল স্কোয়ার। এটা আছে আমার, ঠিক আছে, এখান থেকে ওয়াই স্কোয়ারের মান যদি বের করি, x প্লাস এ কিউ ডিভাইড বাই বি, ওয়াই স্কোয়ারের মান আমার এখানে আছে কত, ওয়াই টু দি পাওয়ার 4 না, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 যে কথা এরকম জিনিসটা একই না, 2 গুণ করলে 4 হয় না পাওয়ার, আমি জি জি ওয়াই স্কোয়ারের মানটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিছি, ওয়াই স্কোয়ারে যদি বসাই তাহলে এই মানটা বসাই, ওই পাওয়ারটা 2 গুণ করে দিছি। জি জি বুঝছি। ওকে,
এটা যদি বোঝেন এই টাইপের অনেক অনেক ম্যাথ করতে পারবেন, এই একই কনসেপ্ট, মিন্স যেটা বের করতে বলছে সেটা আপনি ধরে নিয়ে গুণ ভাগ করে দিয়ে অঙ্কটা মিলাইতে পারবেন। তাহলে 8b, তাহলে আমরা এটা ইকুয়াল টু কি বের করছি, m স্কয়ার ইকুয়াল টু n ইকুয়াল টু কত, 8b বাই 27। তাহলে এটা কনস্ট্যান্ট ভ্যালু না? যদি কনস্ট্যান্ট ভ্যালু বলা হয় তাহলে আমি বলতে পারি m স্কয়ার প্রপোর্শনাল টু n। ভাই এই জিনিসটা ভাই বুঝতে পারলাম না, এম স্কোয়ার প্রফেশনাল টু এন। এখন আমি এখান থেকে এই অংশটা থেকে এইভাবে লিখি, ইকুয়াল টু 8b ডিভাইড বাই 27n, এটা লিখতে পারি, লেখা যায়। এখন আমরা বই বলছি না, অনেকে ইলেকট্রিক্যাল আছেন তারা খুব ভালো বুঝবেন। আমরা মনে করে দিলেন আই প্রফেশনাল টু অথবা বি প্রফেশনাল টু আই, তাহলে প্রফেশনাল যখন থাকে, এটা যখন আমি তুলি, প্রফেশনটা যখন তুলে ফেলি আমি কি লিখি, ইকুয়াল টু কি একটা আর কনস্ট্যান্ট ভ্যালু লিখি না? ঠিক কনস্ট্যান্ট লেখা হয়েছে। তাহলে প্রফেশনাল পরিবর্তে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানেও যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে এটা তোলার পরিবর্তে কি আমি একটা প্রফেশনাল দিতে পারি না? এটা পুরোটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর উপর তো আমি প্রফেশনাল দিতে পারবো, ঠিক আছে? এতে কি ভাই এম স্কোয়ার বাই এন এর অনুপাত চাইছে নাকি? না, এই অনুপাত না, আমি এই স্কোয়ারের সহিত নরমালটা পরিবর্তন হচ্ছে সেটা শো করছি আমি। যদি এখানে সলভ থাকতো তখন এটা হইতো না। অথবা আমাকে যদি বলা হতো এম স্কোয়ার প্রপোর্শনাল টু এন, এটার কি কি হবে, এক্স ওয়াই এর সহিত পরিবর্তন হবে, তখন এখানে একটা এক্স ওয়াই আসবে, মিনস এখানে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে তার এক্স ওয়াই থাকবে, এরকম এখানে একটা টার্ম থাকবে, তখন ওই টার্মটা তুলে দিয়ে আমরা মূলত প্রফেশনাল আকার নিয়ে আসি, এক্স ওয়াইটা থেকে যাবে। এখন আমাকে বলবে এরকম, তখন এটার কি স্কোয়ারের সহিত এনটা পরিবর্তন হবে এক্স ওয়াই এর আকারে, এটা আমরা প্রশ্ন দেখলে চিনবো। কনস্ট্যান্ট ভ্যালুটা তুললে আমরা n প্রপোর্শনাল টু n, মিন্স এটার সহিত এটার স্কয়ারের সহিত নরমালটা পরিবর্তন হচ্ছে, সাব নরমালটা কি নরমালি পরিবর্তন, মানে কোন ধরনের পাওয়ার ছাড়া। আচ্ছা, এর বাইরে 7 নাম্বার একটু দেখেন, 4 নাম্বারটা সেম কনসেপ্ট, একেবারে শুধু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে, সেম জিনিস। ভাই দেখেছেন ভাই, ওটা কি মুখস্থ রাখতে হবে নাকি কোনো বোঝার ওয়ে আছে? কি কোনটা? চিত্র থেকে যে দেখাইলেন প্রথমে যে সাব ট্যানজেন্ট লেন্থ অফ এইটা আপনি বা চিত্রটা, আমি ফর্মুলাটা মুখস্থ থাকে কোন জিনিসটা কি সেটার পরিচিতির জন্য ভাইয়া দিছি যে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মানে ফর্মুলাটা আপনার মুখস্থ হবে বেশি। এই ঠিক আছে। যদি আমার মনে করেন কোনো অঙ্ক করতে গিয়ে ওই বেসিকটা দরকার হতো, ফর্মুলার ফরমানটা, তাহলে আমি ওইটা দেখাইতাম, কিন্তু আমার দরকার নাই বিধে আমি এটা করি না, সরাসরি মূল অংশ করি। আচ্ছা, এই 4 নাম্বারটা একটু দেখেন তো, 4 নাম্বারটা। স্যার স্ক্রিনশট নিতে পারিনি, আর একটু স্ক্রল করেন উপরে। স্যার হয়েছে। 4 নাম্বারটা একটু দেখেন তো পারা যায় কিনা। চার নম্বরে প্রশ্নটাই সাবটেনজেন্ট ভেরিজ এজ দ্য প্রোডাক্ট অফ কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, এই জিনিসটা একটু বুঝিনি প্রশ্নের। এটা সাব নরমাল, সাম অফ ট্যানজেন্ট এন্ড সাবটেনজেন্ট, সাম যোগ, কিসের যোগ, জি, দা ট্যানজেন্ট এন্ড ট্যানজেন্ট এবং সাবটেনজেন্ট। ট্যানজেন্টের এবং সাবটেনজেন্ট যোগফলটা পরিবর্তন হবে কার সাথে, প্রোডাক্ট অফ কোঅর্ডিনেট অফ দা পয়েন্ট অফ কন্টাক্ট, মিন্স কি যে পয়েন্টে সেট করছে বা যে বিন্দুতে স্পর্শক বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুটাকে আমরা একটা বিন্দু দিই না, পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে এটার কি গুণফলের সহিত টি, মানে আমি ধরে নিলাম সাব লাগি ট্যানজেন্টটাকে ধরলাম এম, সাব ট্যানজেন্টকে ধরলাম এন, ওকে। এই দুইটা যোগফলের সহিত কি পরিবর্তন হবে, এক্স ওয়াই। এই দুইটার যোগফলের সহিত এই দুইটার কি এক্স এবং ওয়াই এর গুণফল সমানুপাতিক হবে। প্রোডাক্ট মিন্স গুণফল কিসের, পয়েন্ট অফ কি কন্টাক্ট, কি
কি প্রোডাক্ট অফ দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। তাহলে কোঅর্ডিনেট মিন্স কি এক্স ওয়াই এর যে এক্স এবং ওয়াই এই যে বিন্দু সেট করছে ওই সেট বিন্দুর কি এই মানটা এক্স এর মান এবং ওয়াই এর মানটা গুণফলটা হবে কি এই দুইটার যোগফলের সমান বা যোগফলের প্রপোর্শনাল। তাহলে এখন তোমাকে কি করতে হবে, আগে এম এর মান এবং এন এর মান যোগ করে ক্যালকুলেশন করে তোমাকে এক্স ওয়াইটা দেখাইতে হবে, যখন এক্স ওয়াই চলে আসবে ঘুরে ফিরে। ভাইয়া এখানে ভাই বলতে এখানে দেখছি একটা জিনিস বুঝি নাই। বলেন অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন একটা জিনিস কাজ করছে দেখতেছি। ওইটা পরে ভাইয়া, ওইটার ওই অঙ্কের সাথে না, এটা এটা আলাদা, ওটা ভাই আরেকটা অঙ্ক। এখানে হ্যালো জি ভাই বলেন। ভাই এন ওয়াই সমান প্রথম লাইনে হেয়ার হেয়ার লেখা আছে এখানে, এরপরে ওয়াই ওয়ান ওইটা কিভাবে আসছে? টু এ এক্স বাই এক্স স্কোয়ার এটা মাইনাস এ স্কোয়ার ডিফারেন্সিয়েশন এই করি লাইনটা। y কে y ইকুয়াল টু কত দিয়ে আছে, আপনি ফার্স্টটা বুঝছেন কিনা আগে এটা দেখেন। ফার্স্ট যদি বুঝে দেখেন, এখানে আমাকে কি লেন্থ অফ ট্যানজেন্ট এবং সাবটেনজেন্ট বের করতে হবে। আমরা y ইকুয়াল টু কত জানি, a log x স্কয়ার মাইনাস a স্কয়ার। সুতরাং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx ইকুয়াল টু a x স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা এটা কি log x এর ফর্মুলা 1/x, যেহেতু এটা x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত 2x। ভাই প্রশ্নটা একটু বুঝাই দেন ভাই, প্রশ্নটা বুঝতে পারি নাই। ভাই এটা বুঝছেন কি আপনি এবার 2x a। ভাই প্রশ্নটা বুঝতে পারি নাই, প্রশ্নটা আরেকবার বুঝাই দেন। বুঝতে পারছি। ওকে, প্রশ্নটা কি বুঝেন না সেটা আমাকে বলেন। এটা আগের বুঝাই হইছে কোঅর্ডিনেট অফ পয়েন্ট অফ কন্টাক্ট, এটা কোঅর্ডিনেট, বুঝি নাই। কোঅর্ডিনেটটা হলো কি স্থানাঙ্ক কিসের, x এবং y অ্যাক্সিস আছে না, এগুলা কি এটা যদি x হয় এটা যদি y হয়, আর আমি কোন একটা কার্ভ যদি ধরি, আগে কার্ভটা একটু স্পর্শ করি, এই কার্ভটা কোন একটা বিন্দুতে স্পর্শ করবে না, এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে না, পয়েন্ট অফ কন্টাক্ট। পয়েন্ট অফ কন্টাক্ট বলতে এই স্পর্শক বিন্দুটাকে বোঝাচ্ছে। এই স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের যেহেতু ডাটা দেয়া নাই, নরমালি কোন বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া না থাকে এটাকে আমরা কি x এবং y ধরে নিই না, y ধরে নিই। এগুলো হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস এর মান। কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে আমরা এগুলাকে বুঝি, x এবং y অ্যাক্সিস কে বুঝি। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস এর কি পয়েন্ট অফ কন্টাক্টের যে বিন্দুতে স্পর্শ করবে এই একটা অ্যাক্সিস x এবং y, এই কার্ভটা হলো এটা, সেট করছে কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস এর মান কি হতে পারে, x y হবে না, এই কি এটা হলো বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি এই বুঝতে পারছি। পি বিন্দুর স্থানাঙ্ক হলো x এবং y, এই দুইটার গুণফলের মান প্রপোর্শনাল টু কি হবে m প্লাস n এর সাথে, n প্লাস n এর যোগফলের সহিত এই দুইটার কি গুণফল হবে। এই জিনিসটা আমাকে দেখাইতে হবে। তাহলে এটা দেখাইতে হলে কি করব আমরা, m এর মান এবং n এর মান যোগ করে এটার মান ক্যালকুলেশন করলে যা আসবে দেখবেন এটাই চলে আসবে। এটার সাথে অন্য কিছু থাকতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে। তাহলে কনস্ট্যান্টটা তুলে তো আমরা প্রপোর্শনাল আকারে করি, ওই জিনিসটা এখানে দেখাইছে। একটু পুরোটা একটু দেখেন, আর কোনো জায়গায় যদি প্রশ্ন হয় সেটা আমাকে বলেন। একটু পুরোটা দেখেন, এরকম ম্যাথ আরো পাবেন, এরকম ম্যাথ পরীক্ষায়ও আসে। সবাই করেন এটা, 4 নাম্বারটা সবাই একটু দেখেন, পুরো ম্যাথটা একটু দেখেন, ওভারভিউ করেন। ভাইয়া এখানে 2 নাম্বার লাইন থেকে হচ্ছে 3 নাম্বার লাইনটা কিভাবে হয়েছে? 2 নাম্বার লাইনটা মানে কিভাবে গেছে? m প্লাস n এর যে হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে, এখানে 2 নাম্বার লাইনের পরে 3 নাম্বার লাইনটা কিভাবে হয়েছে? ভালো একটা প্রশ্ন করছেন, এটা অনেকের প্রবলেম হতে পারে। m প্লাস n ইকুয়াল টু m এর মান কত, y y1 1 প্লাস y1 স্কয়ার প্লাস y y1, এটা আসে। এটা যদি আসে
y1 যদি কমন নিই আর কি থাকে 1 প্লাস রুট ওভার প্লাস 1 না, এটা আসে না ভাইয়া? এখানে y1 y/y1 কমন নিলে রুট ওভার 1 প্লাস y1 স্কোয়ার প্লাস 1 আসে না? জি জি আসে আসে। জি ভাই আসে। বাকিটা দেখেন আরো কিছু প্রবলেম হতে পারে ছোটখাটো, আমার সামনে করে ফেলেন একেবারে, বাসায় দিলে আর দেখা হয় না। লাস্টের অতটুকু কি কিসের জন্য দিয়েছে লাস্টের? কোনটা? যে শুড হওয়ার পর যে অ্যাঙ্গেল অফ শুডের পরে ইন্টারসেকশন অফ টু কার্ভস, শুডের পর আমি বুঝি নাই আসলে। শুডের ওই জায়গায় অ্যানসার দিলে হবে ভাই। বইতে আছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন দেখানো অফ হয়েছে টু ওটা শুড। কার্ভস। আরেকটা অংশ, ওটা আরেকটা অঙ্কের বেসিক, ওখানে ওটা দরকার নেই। ভাই 3 নাম্বার লাইনটা বুঝতে পারিনি, 3 নাম্বার লাইনটা একটু বুঝাই দেন তো ভাই। এগুলো কি লাগবে না? অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভস এটা কি প্রয়োজন নাই? এটা আরেকটা অঙ্কের ভাইয়া। ভাইয়া একটু আগে হচ্ছে আমি 3 নাম্বার লাইনে পরবর্তী ভাইয়া যে একটু আগে হচ্ছে আমি পরবর্তী যে অঙ্কটা আছে ওইটার বেসিক এখানে। ভাইয়া একটু আগে হচ্ছে আমি 3 নাম্বার লাইনের কথা বলেছিলাম, 2 নাম্বার ওটা তো না। আমি আসতেছি, ও না যিনি বলছে তাকে বললাম এটা। ওকে, 3 নাম্বার লাইনটা যেহেতু দিয়ে আছে, বুঝতে পারছি ভাই। 3 নাম্বার লাইনটা মূলত ডাটাটা বসাইছে, ডাটাটা y1 এর মানটা বসাইতে হবে ওই জায়গায় নাকি? হ্যাঁ y1 এর y1 এবং কি y2 ইয়া করে y1 কে ডিফারেন্সিয়েশন করে করছে এটা। কারণ আমার কলম ডিস্টার্ব করতেছে মনে হয়। আচ্ছা এটা দেখেন তাহলে y1 y1 1 প্লাস y1 স্কোয়ার ব্র্যাকেট প্লাস 1 এটা আসে আমার প্রথমত। তাহলে এখানে যদি আমি y1 এর মানটা বসাই, y1 এর মান যদি প্রথম অংশে বসাই y1 ইকুয়াল টু কত 2x x স্কোয়ার a স্কোয়ার, তাহলে 2x নিচে যেহেতু y1 নিচে আছে 2x নিচে হবে, আর এখানে কি হবে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, তার সাথে ব্র্যাকেট 1 প্লাস y1 স্কোয়ার, y1 যদি স্কোয়ার হয় তাহলে কত হবে 2x x স্কোয়ার মাইনাস a স্কোয়ার স্কয়ার বুঝি নাই ভাই, বুঝি নাই। হোল স্কোয়ার প্লাস 1। এখানে বোঝার মতো কিছু নাই, শুধুমাত্র আমি y1 এর মানটা বসাইছি ভাইয়া। এক্স স্কোয়ার এ স্কোয়ার এটা কোনটা ভাই? এটা কোনটা? এটা আহ, y1 হ্যাঁ ইকুয়াল টু এটা কত y1 2x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস a স্কোয়ার না? ও 2ax। হ্যাঁ ঠিক আছে। ও ঠিক আছে ভাই, এটা তো বাগারা আছে, ঠিক আছে। তারপর এর ফরেন লাইনটা কি দেখাইতে হবে? দেন দেন ভাই করে। আচ্ছা না ভাই ক্লিয়ার। আচ্ছা করে দিই, তারপরে অনেকের প্রবলেম থাকতে পারে 2x x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, এখন এটা কি করা যায়? এটা যদি আমি করি 1 প্লাস, আচ্ছা এটাকে আমি আগে লসাগু করি নিচের অংশটাকে। এটা যদি লসাগু করি x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2x ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1, তাহলে এটা যদি হয় 2x, এটা কি a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা না এটা? y 2x x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার x মাইনাস a হোল একটা স্কোয়ার। স্কোয়ারটা তো দুইটারই উপরে আছে না হোল স্কোয়ার হিসেবে? হ্যাঁ স্কোয়ারটা দুইটারই উপর হোল স্কোয়ার হিসেবে আছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই। এটা এবার এটা বুঝছেন? তাহলে x মাইনাস a হোল স্কোয়ার, এটা কি
এ স্কোয়ার মাইনাস কি এ মাইনাস ভাইয়া এখানে এক্স স্কয়ার মানে সি স্কয়ার এখানে হোল স্কয়ার হবে না তাহলে? কোন জায়গায়? এক্স স্কয়ার মানে সি স্কয়ার এটা হোল স্কয়ার আকারে হবে না লসাগু অবশ্যই করলে? হোল স্কোয়ার এখানে দিছি না, এখানে হোল স্কোয়ার উপরে উপরেরটা ভাইয়া হ্যাঁ, উপরে যেটা এটা লসাগু এটা তো করলেন ফর্মুলা 1 এর বসাইছি সাথে। ভাই, এটা আমি কি লসাগু করছি না? ও আচ্ছা, এখানে 2x এটাকে স্কোয়ার করে বাঙায় আমি হোল স্কোয়ার করছি, আর এখানে আছে কত? ও উল্টা একটা করছি, 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অবশ্যই হবে তাহলে এ মাইনাস বি, তাহলে এটা কি হয় 4 না? একটু দাঁড়ান, এটা তাহলে তো মিলবে না, লসাগুটা ঠিক করছি জি তো, ভাই 4 একটু দাঁড়ান, উপরে 4x স্কয়ার হবে। এটা তাহলে 4 হবে, হ্যাঁ x স্কোয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 স্কোয়ার x স্কোয়ার, এখন x স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার, এবার বুঝছেন কিনা একটু দেখেন তো, এখন ঠিক আছে? এবার ঠিক আছে, কারো সমস্যা আছে? জি বুঝছি ভাই। এখন এই স্কোয়ার রুট ওভার কাটা, এই স্কোয়ার রুট ওভার কাটা, তাহলে আর কি থাকে? y 2x x স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট ওভার x স্কোয়ার মাইনাস স্কোয়ার x স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা কাটাকাটি গেলে তো এটা 1 হয়ে যায়, উপরেরটা তো প্লাস হয়ে যায় ভাই, আমি ভুল কি ও আচ্ছা, আর একটাতে ভুল করছি মনে হচ্ছে, এটা মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস x to the power 4 a to the power 4 তাহলে এখানে 4 হইতো না, ওখানে 2 প্লাস হবে না, লিখছেন 2 এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্কোয়ার হোল স্কোয়ার হবে না, প্লাস 2ab আছে যে। হ্যাঁ ওখানে ওই যে 2ax এর উপরে তো হোল স্কয়ার ছিল, ওইটাকে আমাদের করতে হবে 4a স্কয়ার x স্কয়ার। হ্যাঁ হ্যাঁ এই লাইনটাতেই, এই লাইনে প্লাস 4a স্কয়ার x স্কয়ার হবে, যেহেতু হোল স্কয়ার হিসেবে আছে স্কোয়ারটা ওইটা। বাদ দিয়ে বল এখানে করে আসছিলাম, এখানে করে আসছিলাম, এখানে আমি এই জায়গায় ভুল করছি প্রথমত, এটা ওই স্কোয়ারটা একবার মিস গেছে যে ওটা এখানে ইফেক্টটা পড়ছে, এটা মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x, এখন এই স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ারের যদি ফর্মুলা করি x টু দি পাওয়ার 4 মাইনাস 2 সরি ভাই ওইখানে 2x হবে না তো, 4a স্কয়ার x স্কয়ার হবে। আসতেছে আসতেছে ভাই, 2ax তো এর উপরে লসাগু হোল 2x স্কয়ার এই আছে। 2x হলো ওইটা- না ওইটার উপরেও স্কয়ার ছিল একটু ভাইয়া। একটু ওয়েট করেন, আমি একটু লিখতেছি, x স্কোয়ার মাইনাস ওইটা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, এটা প্রথম, হ্যাঁ এখন ঠিক আছে। এটা প্রথম না, আমি ওই স্কোয়ারটা একটা কর মিল করছি, পুরো অঙ্কে একেবারে আর মিলাইতে পারি নাই, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস সরি x মাইনাস মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার x স্কোয়ার, এই 2x 4 স্কোয়ার কাটা কাটা যায়, এখানে কাটা যায়, তাহলে কত আসে? আমার এটা ক্যালকুলেশন করলে রুট ওভার x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4, এখানে প্লাস একটা 1 আছে অবশ্যই, আর নিচে থাকবে কত? x স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার, ওই রুট ওভারটাই যত ইফেক্টটা পড়ছে একেবারে 2x x স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট ওভার
x to the power s square plus s square whole square divided by x square minus s square whole square plus 1। এখন লসাগু করলে কত হবে? y 2x x square minus s square into x square plus s square x square minus s square plus 1। এখন যদি এখানে আমি যদি লসাগু করি আবার y 2x x square minus s square, এটা যদি লসাগু করি x square plus s square plus x square minus s square divided by x square minus s square। এই x square কাটা, x square মিন্স কত? 4, সরি এটা 4 না নাকি y, সরি y 2x ওয়াই x square minus s square 2x square x square minus s square, এটা কাটা গেলে আর থেকে কত? y 2x square 2ax 2ax। এখান থেকে যদি আমি এই 2 কাটা এত থাকতেছে, থাকবে xx কাটা গেলে আর কত থাকে? উপরে থাকবে xy, নিচে থাকবে a। আমরা এটাকে ইকুয়াল টু কত লিখছিলাম? m প্লাস n প্রপোর্শনাল ইকুয়াল টু 1/a xy। তাহলে 1/a টা যদি তুলে নিই m প্লাস n প্রপোর্শনাল টু xy। ভাই স্ক্রিনশট মারবো একটু। অঙ্কটা দেখতে অনেক ছোট, বেশ কিছু ক্যালকুলেশন করে দিয়েছি আর কি। আমি ওই স্কোয়ার ভুল করাতে পুরো সব জায়গায় আগে এটা মারেন একটা আছেন। জি মারছি এটা। এটাও মারতে পারেন এবার। ঠিক আছে ভাই, হয়েছে মোটামুটি, লাগবে না। আচ্ছা এরপর আসতেছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভ, সে আপাতত দরকার নাই, সেটা এত বেশি আহামরি ইউজ নাই। প্রুভ দ্যাট সেগমেন্ট অফ কোঅর্ডিনেট বিন্দু। আচ্ছা এই 5 নাম্বারটা প্রশ্ন একটু দেখেন। 5 নাম্বারের প্রশ্ন, পাঁচ নাম্বার তো এক অন্য রকমের প্রশ্ন, বোঝাই তো যাচ্ছে না। টেনজেন্ট টু অ্যাস্ট্রয়েড। আহামরি পরিবর্তন নাই। প্রথমত প্রশ্নটা কি বলছে? প্রুভ দ্যাট দ্য সেগমেন্ট বিটুইন কোঅর্ডিনেট। স্যার পেজ নাম্বারটা একটু বলবেন? আপনাদের কাছে কি বই নাই? বই আছে ভাই, বইয়ের 5 161 নাম্বার পেজ। বলতেছে, এর আগে যদি 61 নাম্বার পেজ হয়, এটা 61 নাম্বার পরের পেজে আছে এটা। আচ্ছা প্রুভ দ্যাট দ্য সেগমেন্ট মিন্স কি? কোন একটা অংশ, খণ্ডিত অংশ, কি সেগমেন্ট বিটুইন টু কোঅর্ডিনেট অ্যাক্সিস অফ এ ট্যানজেন্ট টু অ্যাস্ট্রয়েড x টু দি পাওয়ার একটা ইকুয়েশন দিয়ে আছে ইজ কনস্ট্যান্ট লেন্থ। তাহলে আমাকে যে জিনিসটা বের করতে হবে, আমি আগে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা একটু লিখি। এই একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে? কোন একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট একটা কার্ভ দিছি, কার্ভটাকে ট্যানজেন্টটা কি করতেছে? এরকম স্পর্শটা গেছে। তাহলে এটা এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু ধরলাম, ওকে। তাহলে স্পর্শকের এই অংশটাকে সেগমেন্ট বলা হচ্ছে। কিসের সেগমেন্ট? দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের মাঝখানে, বিটুইন টু কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটা সেগমেন্ট বিটুইন টু কোঅর্ডিনেট অ্যাক্সিস।
তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস বলতে কি এক্স এবং ওয়াই, এই দুটো হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে একটা স্পর্শকের কি খণ্ডিত অংশ, কোন অংশটা যেটা কি দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিসে কি করবে, কি করতেছে, আলাদা করতেছে। তাহলে আমাকে এটা যদি বলা হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই বিটা হলো এখানে মূলত কি খণ্ডিত অংশটা, অথবা এটাকে তোমরা এ ধরতে পারো, উল্টা ধরতে পারো বি। এখন আমাকে এই বিন্দু এবং এই বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারি, এ বিন্দু এবং বি বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স থেকে আমি ভেক্টরের মান বের করতে পারি না? অথবা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূর কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারি না? বের করতে পারবো। বি বিন্দু থেকে এ বিন্দু অথবা এ বিন্দু থেকে বি বিন্দু বিয়োগ করে দিলে আমাদের আনসারটা চলে আসে। এখন মূল বিষয় এটা না। তাহলে এই যে সেগমেন্টটা আছে এ বি ডিসটেন্সটা, সেটা হবে কি ইজ কনস্ট্যান্ট লেন্থ। মিন্স এই এ বি লেন্থটা কি কনস্ট্যান্ট, সেটা আমাকে প্রুভ করতে হবে। এর অর্থ হলো এই এ বি বের করার পর এখানে এক্স এবং ওয়াই কোনো ভ্যালু থাকবে না, কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে। কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে কি 8 থাকতে পারে, বি থাকতে পারে, ওয়াই জেড থাকতে পারে, কিউ থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। মিন্স এই এ বি এর মানটা কি করব, কনস্ট্যান্ট যে হবে সেটা আমাকে প্রুভ করে দেখাইতে হবে। ওকে, এখন এটা বের করতে বলছে কি বিটুইন টু কনভেন্স ট্যানজেন্ট এন্ড অ্যাস্ট্রয়েড। আচ্ছা, একটা ইকুয়েশন দিয়ে আছে, ইকুয়েশনটা কি এটা অ্যাস্ট্রয়েডের একটা ইকুয়েশন। তো ওটা নিয়ে আমাদের টেনশন করার দরকার, আমরা একটা ইকুয়েশন হিসেবে ধরে নিব। ইকুয়েশন হিসেবে ধরে নেওয়ার পর আমরা এফ এক্স এফ ওয়াই এটা বের করবে। এখন আমাকে বের করতে বলছে কি প্রুভ দ্য ট্যানজেন্ট। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন দিয়ে আছে, এখান থেকে আমরা এফ এক্স এবং এফ ওয়াই এর ইকুয়েশনটা বের করব। আমরা একটা ইকুয়েশন করছিলাম না, একটু উপরে সামনে আসি, ওই এক্সপ্লিসিট কার্তেসিয়ান ইকুয়েশন মনে আছে? 2 নাম্বার ম্যাথে একটা নিয়ম করছিলাম জি কার্তেসিয়ান ইকুয়েশনের। ওখানে কি ট্যানজেন্টের ইকুয়েশন কি x মাইনাস এক্স এফ এক্স ওয়াই মাইনাস ওয়াই এফ ওয়াই ইকুয়াল টু 0 কখন কার্তেসিয়ান ইকুয়েশনে। তাহলে এখানে যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা হলো ওই এক্সপ্লিসিট ইকুয়েশনটা। ওইটার উপর বেস করে এখানে কি করছে, প্রথমত কি এফ এক্স এফ ওয়াই বের করছে, কারণ ট্যানজেন্টের ইকুয়েশন আমাকে কি করতে হবে, এফ এক্স এর মান বের করতে হবে, এফ ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এফ এক্স এর মান কিসের মান, যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না? যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটা কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না? এবং যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করে সেটাকে আমরা বলবো এফ ওয়াই। তাহলে এফ এক্স এবং এফ ওয়াই। ওকে, এই দুইটা মান বের করে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করব। ট্যানজেন্টের ইকুয়েশনটা করার পর এখান থেকে একটা জিনিস দেখো, তোমরা কোনো সময় দেখছো কিনা জানি না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এখানে এক্স মিন্স কি এক্স এর নিচে যেটা থাকবে সেটা হলো এক্স এর খণ্ডিত অংশ, ওয়াই এর নিচে যেটা থাকে সেটা হলো ওয়াই এর খণ্ডিত অংশ। এটা কি জানা আছে কারো? জি জানি, সরলরেখা করছি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে কি এক্স এর নিচে যদি কোনো কিছু থাকে সেটা হলো এক্স এর খণ্ডিত অংশ। তাহলে এক্স এর খণ্ডিত অংশ কি এটা না? মিন্স এটা এ বিন্দুর কি এ বিন্দুতে এক্স এর মান না, এক্স এর খণ্ডিত অংশটা। এ বিন্দুতে ওয়াই এর মান কত হবে, 0 হবে না? ওয়াই এর মানটা কত হবে, 0 হবে। আর বি বিন্দুতে এক্স এর মান 0 হবে, ওয়াই এর মানটা আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে আমরা মূলত আগে ট্যানজেন্টের ইকুয়েশন ইউজ করে x বাই a টু দি পাওয়ার 2/3 এরকম একটা ইকুয়েশন পাইছে। ওখান থেকে কি x এর এবং y এর খণ্ডিত অংশ পাইছে। x এর খণ্ডিত অংশের মানটা হলো a বিন্দুর স্থানাঙ্ক, y এর খণ্ডিত অংশের মানটা হলো a বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমি পাই, a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক যদি পাই, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি আমরা বের করতে পারি না ফর্মুলা দিয়ে? বের করতে পারি। পারি ওইটা দিয়ে পারি মূলত পারি আমার এখন কনস্ট্যান্ট ভ্যালুটা চলে আসে। এটা তোমাদের কাজ। তোমরা যদি করার পর যদি প্রবলেম হয় আমাকে বলবা, আমি ওই অংশটা সলভ করে দিই। এটা তোমাদের বাড়ির কাজ। আমি তারপরে বেসিকটা দিছি, কি করতে হবে সেটা, কি কি কাজ করতে হবে সেটা দিছি। বাকিটা পারলে করবা, না পারলে আমার জন্য রেখে দিবা। এখন এখানে অংশটা কোনটা, প্রথম অংশ ত্রিভুজ এ ও বি, এটা দেখাইতে হবে না। নিচের অংশে দুইটা আনসার আছে, এ ও বি একটা ত্রিভুজ দিয়ে আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে আছে, এ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তোমাকে এ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট ওটা দেখাইলেও চলবে, ঠিক আছে? আমাকে দূরত্ব ইকুয়াল টু বলছে,
কনস্ট্যান্ট লেন্থ, তাহলে প্রথম অংশটার আনসার কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট না, ওইটা পর্যন্ত করলে হবে। বাকিগুলো আমি করা দিব, বাকি আর করার দরকার নেই, এই ম্যাথটা একটু বাসায় প্র্যাকটিস করে আসবা। তাকে রেখে দিও, আবার এখান থেকে প্রবলেমটা দেখে আসবেন, যদি কোনো লাইনে প্রবলেম হয় সেটা আমার জন্য মার্কিং করে পেন্সিল দিয়ে মার্কিং করে রেখে দিবা, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে একটু বাসায় আগে যেগুলো